এই কবিতা ওই কবিতা, সাত কবিতার দেশ। শুনবি যদি আয় কাছে আয়, বেশ তো ভালো বেশ। আহা বেশ তো ভালো বেশ। সবাইকে সুস্বাগতম আমাদের মাইক উইথ জয়ের থার্ড এপিসোডে। এবং বুঝতেই পারছো, আবার কবিতার সম্ভার নিয়ে হাজির আমি জয়ী। আর আজ আমার সাথে রয়েছে আমার খুব কাছের এক দিদি, মনীষা দি। স্বাগতম মনীষা দি। নমস্কার, আপনাদের সবাইকে অগ্রিম শারদীয়ার শুভেচ্ছা। একদমই। এবং অন্য কথায় যাওয়ার আগেই দিদির কাছ থেকে একটা কবিতা শুনে নেবো অবশ্যই। আমি আজকালকার যুগে আমরা সবাই তো মোটামুটি মধ্যবিত্ত ফ্যামিলিরই। একদম একদম। এবার তাদের ফ্যামিলিতে অনেক ধরনের সমস্যা, তার মাঝেও আনন্দ খুঁজে নেওয়ার যে ছোট ছোট মুহূর্ত, একদম সেটা দিয়ে একটা কবিতা বেশ শোনাচ্ছি। বেশ বেশ বেশ। কবি অরুণী বসুর জল তরঙ্গ। আমাদের টেলিফোন নেই, ফ্রিজ নেই, জল তরঙ্গ আছে। আমাদের গ্রীষ্মকালীন দার্জিলিং নেই, গাড়ি বারান্দা নেই, জল তরঙ্গ আছে। জল তরঙ্গ বলতে তোমরা কি ভাবছো জানি না। আমাদের জল তরঙ্গটা মাত্র 7.5 টাকার। আমার ছেলের প্রথম জন্মদিনে আমি উপহার দিয়েছিলাম। তো এই 7.5 টাকার জল তরঙ্গ নিয়ে এত কথা কেন? আসলে আমাদের এই জল তরঙ্গটা আর ঠিক জল তরঙ্গ নেই, ওটা আমার বাড়ির রাগ কমানোর যন্ত্র। আমি যখন কোনো কারণে রেগে গিয়ে চেঁচামেচি করি, তখন আমার স্ত্রী আস্তে আস্তে জল তরঙ্গটা বাজাতে থাকে। আমার স্ত্রী যখন রেগে যায়, প্রায়শই যায়, এমনকি খুব তুচ্ছ কারণেও, তখন আমি জল তরঙ্গ বাজাতে আরম্ভ করি। আর সে যেদিন কলে জল আসে না, ডাল সেদ্ধ হয় না, বাজারে মাছের দাম অসম্ভব চড়া, কিংবা ঘন্টার পর ঘন্টা লোডশেডিং, সেদিন আমরা দুজনেই যাকে বলে একেবারে ক্ষেপে উঠি। যখন আমার সমস্ত দাঁত, নখ আর জিভ বার করে ছুটে যায় পরস্পরের দিকে, তখন আমার ছেলে জল তরঙ্গটা বাজাতে থাকে। আশ্চর্য, জল তরঙ্গ বাজাতে থাকলেই আমাদের রাগ পড়ে যেতে থাকে। রাগ পড়ে যেতে যেতে, সত্যি বলছি, আমরা মুচকি হেসেও ফেলি। আমাদের টেলিফোন নেই, ফ্রিজ নেই, আমাদের ফিক্সড ডিপোজিট নেই, ভালোবাসায় উচ্ছ্বাস নেই, তবু যে জল তরঙ্গটা আছে, সেই জন্যেই, হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই জানো আমরা এখনো টিকে আছি। বাহ, দারুণ। এবং এই কবিতার সাথে আমি যেটা বলি, মানে আমি বোধহয় দিদি ইন্ট্রোডাকশন সবচেয়ে ছোট বলেছিলাম, কিন্তু আমার দেখা সবচেয়ে বেশি কুল, পজিটিভ এবং প্রাণোচ্ছল দিদি হচ্ছে মনীষা দি। সবকিছুতে ক্যাচ। আর দিদি এটা আরে ঠিক আছে হয়ে যাবে মানে দিদির হচ্ছে। এবং তার সাথে দিদি যে ইন্ট্রোডাকশনে কবিতাটা বললো সেটাও খুব রিলেটেবল, কারণ আমি দিদিকে চিনি যে দিদি কিরকম। তো সেই জায়গা থেকে ভীষণই রিলেটেবল এবং দারুণ দারুণ লাগলো শুনতে। অনেকদিন পর কবিতাটা শুনে খুব সুন্দর লাগলো। থ্যাংক ইউ। এবার দিদি হিসেবে তো আমি বললাম যে তুমি এতটা কুল ছিলে, এবার আমার জানার ইচ্ছা মা হিসেবে কেমন। দিদি কিন্তু খুব দুটো মানে খুব মিষ্টি দুটো মেয়ের মা, ঠিক আছে। এবার আমার জানার ইচ্ছে যে মা হিসেবে তুমি কেমন, রাগী মা নাকি বন্ধু? দেখ, আমি মা হিসাবে কেমন সে প্রশ্নটা তো মেয়েরাই ভালো উত্তর দিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, তাও আমি বলি, আমি আমার মেয়েদের সঙ্গে খুব ফ্রি ভাবে মেশার চেষ্টা করি, যাতে ওরা সমস্ত প্রবলেম আমার কাছে এসে বলতে পারে। অ্যাটলিস্ট ওদেরকে এটা ভাবতে না হয় যে মাকে এটা বলা যাবে তো, এই জিনিসটা যাতে আমার তৈরি না হয়, তাই জন্য আমি মোটামুটি যতটা সম্ভব, মানে একটা বাচ্চাকে যতটা ফ্রিডম দেওয়া যায় এইভাবেই আমি তাদের সঙ্গে মিশি। কিন্তু একটু শাসনের তো দরকার আছে। ধর আমার বড় মেয়ে এখন ক্লাস 8-এ পড়ে, এবার তাকে একটু শাসনে যদি আমি না রাখি, তাহলে তো সবকিছু মানে হাতছাড়া হয়ে যেতে পারে আমার, কারণ এখনো টিনেজ। ওকে এখন আমাকে একটু শাসনে রাখতে হবে, কিন্তু আমি মানে শাসনে রাখতে গিয়ে ওদেরকে ভয় দেখাই না, যাতে ওরা আমাকে বলতে ভয় পাবে, সেই জিনিসটা নেই। আসলে মানে তোমার কথা শুনে যেটা বুঝলাম, আমি এই কারণেই এটা জিজ্ঞেস করলাম যে বন্ধু নাকি মা, কারণ আমার মাও একটু এরকমই, ঠিক আছে। হ্যাঁ, রাগীও আছে, প্রচুর কথা শোনে, সেটা আলাদা ব্যাপার, সেটা নিয়ে আমি বলছি না। কিন্তু আমি প্রথম মানে
আমার প্রথম লাইফের প্রপোজালটা পেয়ে এসে মাকেই প্রথম বলেছিলাম, মা জানো তো এরকম বলেছে। তো ওই জন্য আমি জিজ্ঞেস করলাম। আর একটা কথা আমি তোমার কাছে জানতে চাইবো যে দিদি, মানে তুমি মেয়ের মা বলেই আমি হয়তো স্পেশালি কোশ্চেনটা করছি, যে তোমার কি মনে হয় মেয়েদের কিসের উপর জোর দেওয়া বেশি উচিত, টাকা না ভালো লাগা? মানে আমি কিন্তু এটা দুটো দিক থেকে বলছি, মানে কেরিয়ারের দিকেও, আবার ধরো সঙ্গী বেছে নেওয়ার দিক থেকেও, কোনটা আমাদের উচিত বেশি জোর দেওয়া সেটার উপরে, তোমার কি মনে হয়? দেখ, আমরা এখন যে পরিস্থিতিতে আছি, আমার মনে হয় একটা মেয়ের বেঁচে থাকার জন্য আত্মরক্ষা এবং আত্মসম্মান হুম হুম দুদিকটার দিকেই সমান গুরুত্ব দেওয়া উচিত। ফিনান্সিয়াল একটা ব্যাপার তো আছেই, হুম হুম ওটা যদি আমার ঠিক না থাকে তাহলে আমি মানে নিজে স্টেবল থাকবো না লাইফে। একদম। কিন্তু শুধু টাকার পিছনে দৌড়ে গিয়ে আমার ভালো লাগাটাকে আমি গুরুত্ব দিলাম না, সেটাও কোনো ক্ষেত্রে যেন মেনে নেওয়া যায় না। হুম হুম ভালো লাগাটাকে সবচেয়ে প্রথমে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত, হুম কিন্তু তার সাথে আমাদের লক্ষ্য রাখতে হবে যেন আমি এমন কোনো জায়গায় গিয়ে দাঁড়াই যে লোকে আমাকে অসম্মান না করতে পারে। একদম। এই জিনিসটা সবসময় লক্ষ্য রাখতে হবে। আর আমি আমার মেয়েদেরকে মানে প্রতি মুহূর্তে এটাই বলি যে নিশ্চয়ই তোমার ভালো লাগাটাকে তুমি সবসময় প্রথম গুরুত্ব দেবে, হুম। কিন্তু তোমাকে তাদের মধ্যেও একটা কিছু খুঁজে নিতে হবে যে আমি যেন এটাকে নিয়ে পরবর্তীকালে এগিয়ে যেতে পারি, বা আচ্ছা। নিজে আত্মসম্মানের সঙ্গে দাঁড়িয়ে মানে মুখোমুখি কারোর সঙ্গে কথা বলতে পারি, একদম আমাকে যেন কারোর উপর ডিপেন্ড না হতে হয়। একদম। এই জিনিসটা সবসময় একটা মেয়েকে ধরে রাখতে হবে। মানে আজ এখনকার যেটা সময়, আমাদের মাদের সময় দেখ আমরা দেখেছি বাবা একাই চাকরি করতেন, হুম হুম মারা হুম ঘর গোছাতেন। হুম কিন্তু এখন যা পরিস্থিতি, মানে এত এক্সপেন্সিভ পৃথিবীটা হয়ে গেছে আমাদের, হুম যে হুম হুম। একা মানে বাবার পক্ষে পুরো জিনিসটা স্মুথলি চালানো কোনোভাবেই সম্ভব না। একদমই একদমই সহমত। হুম। তো আমি সবসময় আমার মেয়েদের পাশে থাকবো যাতে ওরা নিজেদের পছন্দটাকে প্রথম গুরুত্ব দেয়। একদম। এটা মানে ওদের মাথায় এটা ঢুকিয়ে দিতে আমি চাই আর কি। কেন খালি পছন্দ করি না কিন্তু আমি টাকা ইনকাম করব বলে দৌড়ে যাচ্ছি একটা কাজে, এটা কিছুদিন ভালো লাগবে হুম। কিন্তু তারপরে ডিপ্রেশনের সৃষ্টি করবে। একদম, মানে তুমি যেটা বললে তারপর আমার আর কিছু বলার থাকে না, মানে আমি একদম আর কি সহমত এই জিনিসটাতে, যে মেয়েদের প্রথম উচিত নিজের পায়ে দাঁড়ানো, যেটা তুমি বললে কারোর উপর যাতে ডিপেন্ড করে না থাকতে হয়, আর তারপর ভালো লাগা অবশ্যই। টাকা তো নিজেরাও করে নেবো বলো, মানে একটা কিছু কেনার হলে নিজেরাও কিনে নেবো, কিন্তু আমাকে সম্মানের সাথে যে রাখবে আর ভালোবেসে ভালো লাগায় রাখবে, আমি তার সাথেই যাব, সেই দিকেই যাব একদম। আর এবার আর কি একটু গল্প তো হলো, এবার গল্পর পরে আমি এবারে দিদির কাছে একটা জানতে চাইবো যে তোমার পছন্দের কবি, মানে তুমি তো আবৃত্তি করতে বা কবিতা পড়তে দিদি দুটোই খুবই ভালোবাসো যতদূর আমি জানি, তো সেখান থেকে তোমার পছন্দের কবি বা কবিতা, মানে থাকে না যে অনেকের কবিতাই ভালো লাগে কিন্তু কারোর প্রতি একটু আমার বেশি ভালো লাগা, তো সেটা তোমার কার প্রতি? আচ্ছা, দেখ আমরা তো বাঙালি, হুম হুম। আমরা সব সময় রবি ঠাকুরকে সবার আগে স্থান দিই। একদম একদম। আমাদের মানে ছোটবেলা থেকে আমরা রবি ঠাকুর, নজরুল ইনাদেরকেই প্রথম সম্মান দিয়েছি, একদম। কিন্তু যত বড় হতে শুরু করলাম তখন মনে হলো একটু আঞ্চলিক কবিতা হুম বা হুম নতুন ধরনের কিছু কবিতা হুম 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 এইগুলো যদি আমরা শিখতে পারি হুম হুম। তাহলে খুব ভালো হয় ব্যাপারটা। তা এরকম একটা কবিতা হ্যাঁ, শোনিও কিন্তু আমাদের। আমি তোকে আজকে মানে নর্মালি আমরা তো কি গঙ্গা জলে গঙ্গা পুজো করি, হ্যাঁ রবীন্দ্রনাথের কবিতা বলে দিলাম, আমার এই হ্যাঁ। জায়গাটা সেভ হয়ে গেল। একদম একদম। আমি আজকে রবি ঠাকুরকে ভালোবেসেই হ্যাঁ। আঞ্চলিক ভাষায় একটা কবিতা শোনাচ্ছি একদম তোকে। একদম, অবশ্যই অবশ্যই। ঠিক আছে। অরুণ কুমার চক্রবর্তী লেখা রবি ঠাকুর পেন নাম হই। অ রবি ঠাকুর হে, তুকি বসে খেয়ে গ্রামে নিয়ে যাব, শহর তুকে লাচাই কোদাই, ব্রিজ বানিয়ে শোয়া করাই, রাস্তা বানিয়ে রোদে পোড়াই, সিজাতো না আর না সহিব। অ রবি ঠাকুর হে, তুকি বসে খেয়ে গ্রামে নিয়ে যাব, গ্রামে তো আর লাগবে এক ভালো, মানুষ মোরা কালো কালো, মাটির উঠান ঘরকে চলো, শহর পানে আর যেতে নাই দিব। অ রবি ঠাকুর হে, তুকি বসে খে গ্রামে নিয়ে যাব, তুকে সাহস দিব, পিরিত দিব, কাঁঠাল পিড়ি পেতে দিব, ঘিচিং ঘিনা মাদল দিব, করম ফুলের মালা দিব, শিগুন ফুলের টুপুর দিব, শালমৌলির ছায়া দিব। ঠাকুর
পেন নাম হই, কোনো কথা আর না শুনিব। और রবি ঠাকুর হে, তুকি বসে গ্রামে নিয়ে যাব। और রবি ঠাকুর হে, তুকি বসে গ্রামে নিয়ে যাব। বাহ, মানে দারুণ দারুণ, এত মিষ্টি। আর আমার সবচেয়ে বেশি ভালো লাগে তোমার ব্যাপারে যেটা, যে তুমি যে কবিতাই বলো আমার খুব মিষ্টি লাগে সেটা, মানে এত সুন্দর। আর সেই সিলেকশনটাও তোমার সেরকমই, খুব মজার, মানে খুব ভালো লাগে। এটা আমারও খুব পছন্দের একটা কবিতা। আর মানে তোমার অ্যাকসেন্টে শুনতে তো আরোই ভালো লাগলো এটা। তো এবার চলে যাব পরবর্তী প্রশ্নে। সেটা হচ্ছে, আমি বলতে ভুলে গেছিলাম, দিদি কিন্তু পেশায় একজন সেবিকা। তো এবার সেই রিলেটেড একটা প্রশ্নে যাই। সেটা হচ্ছে, অনেক মানে প্রথম থেকে আমরা অনেক সামাজিক অনেক কিছু ডিসকাস করে ফেললাম। তো এবার যেটাতে যাব সেটাও আমার প্রশ্ন আছে, যে আমি আমার বোনের কাছ থেকে শুনেছি, জানো তো আমার বোনও নতুন নতুন মানে কি নার্সিং প্রফেশনে, তো ওর কাছ থেকে শুনেছি যে অনেক মজার গল্প তোমাদের থাকে। তো সেরকম কিছু মজার গল্প শুনবো। যেমন আমার বোন বলছিল যে ম্যাক্সিমামই নাকি নিউলি ম্যারেড বা মোটামুটি যাদের হাজবেন্ডকে দেখলেই খুব অসুস্থ হয়ে যায় তারা, তো এরকম টাইপের অনেক কিছু হয়, ঠিক আছে? তো এরকম কিছু মজার ঘটনা তোমার কাছ থেকে শুনতে চাইবো। সত্যি এই ঘটনা মানে বলে শেষ করা যাবে না। আচ্ছা। মানে এত কিছু আছে। তো ছোটবেলায় যখন ট্রেনিং এ গেছিলাম হুম ধর, হুম হুম। এবার সেখানে তো এইরকম, আর দিদিগুলো আমাদেরকে বলতো, দেখ এই পেশেন্টটা অল্প মানে কিছুদিন হয়েছে বিয়ে হওয়া, ও কিন্তু একটু বেশি করবে, তোরা কিন্তু লক্ষ্য রাখবি, হ্যাঁ। আচ্ছা। এবার আমরা দূর থেকে বসে, বাচ্চা বেলায় যা হয় হুম হুম। কিউরিয়াসিটি মানুষের মধ্যে, যে ওরা কি গল্প করছে ওটা তো আমাদেরকে জানতেই হবে। হ্যাঁ হ্যাঁ। তখন দেখি 5 মিনিট পর পর হাজবেন্ড এসে বলে, দিদি আমার ওয়াইফের না ব্যথা করছে, এটা হচ্ছে। তো লাস্টে দিদিটা পুরো রেগে আগুন হয়ে বলে কি, বাড়ির লোক সব বাইরে বেরিয়ে যান। এটাই দিয়ে আমরা best। প্রচন্ড হাসতাম যে, দিদি এটা আবার কি, হ্যাঁ। একটু তো থাকতে দাও। বা ধর একদিন একটা গল্প বলি, দারুণ হুম। গল্প এটা। লেবার রুমে ডিউটি করছি, আচ্ছা। হ্যাঁ, একটা মা মানে প্রচন্ড লেবার পেন। এবার হ্যাঁ সে লেবার পেন হলে মানুষের তো প্রচুর কষ্ট, লেবার পেন হ্যাঁ মানে হ্যাঁ। প্রচুর কষ্ট। সে ওই কষ্টের মধ্যেও খালি হাজবেন্ডের নাম নিচ্ছে, রাজু রাজু করে যাচ্ছে। আচ্ছা। একটা দিদি ভীষণ রেগে গিয়ে বলে কি, তোমার এই দশার জন্য রাজুই দায়ী, তুমি এত রাজু রাজু করো না। আমি তখন এত হেসেছি, মানে আমি বলছি কি, আর আমি মানে রেগে বলতে পারি না কিছু। তারপর আমি প্রচন্ড হেসে বেরিয়েছি, একদম হাসবি না, নইলে ও আরো বেশি পেয়ে বসবে। এই টাইপের গল্পগুলো হয়, আচ্ছা। ভীষণ আনন্দ। মানে এটা সত্যি, মানে এটা মানে একদমই রিলেটেবল। আচ্ছা, আমাকে একটা কথা বলো, যে এই তুমি বললে বলে মনে পড়লো, যে সবার বিশেষ করে সরকারি নার্সদের তো মানে এই একটা বদনাম আছে। আর দিদি কিন্তু মেডিকেল কলেজে, তাই তো? তো এই একটা বদনাম আছে যে কিছু বলা যায় না, খুব রাগী, খুব রাগ। কিন্তু তোমাকে তো এরকম দেখছি, মানে তুমি কি রাগী? দেখ, তোর কি মনে হচ্ছে আমি না, প্রচুর তুমি হতে রাগী? পারে না, এটা হতে না পারে তো। না, হ্যাঁ। এবার সব প্রফেশনেই কিছু জন খুব রাগী হয়, একদম। কিছু জন একটু সফট হয়। হুম হুম হুম। কিন্তু মানে বলে না, যে মানুষ প্রায়োরিটাইজ করে দিল যে নার্স মানে প্রচুর রাগী। হ্যাঁ। কিন্তু তারাও তো সবাই রক্ত মাংসের মানুষ, একদম। তাদের বাড়ি আছে, হুম সংসার আছে, হুম সেখানে প্রেশার আছে, হুম বাচ্চাদের হুম পড়াশোনা আছে। হুম সব ম্যানেজ করে তাদের মানে যেহেতু সেবিকা, তাদের সব সময় শান্ত থাকতে হবে, হুম। সেটাও তো ধর সম্ভব এটা নয়। সম্ভব নয়, মানুষ তো। একদমই, তারা হ্যাঁ, সবাই রক্ত মাংসের মানুষ। একদম। এবার কিছু জন তো রাগী হয় একদম, তো যা আমরা জানি ছোট থেকে, যা রটে কিছুটা তো বটে। হ্যাঁ, একদম একদম। কিছু জন তো সবসময় রেগেই থাকে। আবার আমার মতো কিছু জন আছে, যে একটু রাগে ধর প্রথমে একটু হেসে বললাম, দেখলাম না, দিদি ডিসচার্জ দিচ্ছি, ধর দিদি কি খাবে, বললাম সব খেতে পারবে, ডাক্তারবাবু হুম। বলেছেন খাওয়া দাওয়ায় কোনো নিষেধ নেই। সে মানে 2 মিনিট গিয়ে ঘুরে আসলো, দিদি আপেল খাবে, হ্যাঁ খাবে, ভালো করেই বললাম। আবার গেল, আবার এলো, দিদি লেবু খাবে, তাও সেকেন্ড বারও শান্ত ভাবেই বললাম হ্যাঁ খাবে, সব খেতে পারবে, আপনাকে তো ডাক্তারবাবু বলেছে সব খাবেন। একটু দূর পরে আবার এলো, দিদি তেল মশলা ঝাল, তখন শান্ত হবে বললে আপনাদের হয় না, না যতক্ষণ না একটা নার্স রাখবে আপনি জিজ্ঞেস করতেই থাকবেন কি খাবে কি খাবে। এই যে এই হ্যাঁ, জিনিসটা মানে এটা তো স্বাভাবিক, এটা স্বাভাবিক। ধর এত কম রেশিও, দুটো 70টা পেশেন্টের দুজন, ওরে এবার বাবা। সে কতক্ষণ তার এই শান্ত মেজাজটা ধরে রাখবে, সেটা অবশ্যই, তাই একদম, না? মানে এটা কিন্তু এটা একটা প্রফেশনের বদনাম হয়ে গেছে, যে নার্স মানেই রাগী। সব ক্ষেত্রে তা নয় মনে হয়। না না, একদমই না সেটা। আজ এই এপিসোড দেখার পর আর কেউই বলতে পারবে না, সবাই এবার খুঁজে বেড়াবে যে না এরকমও তো আছে। হ্যাঁ হ্যাঁ। তো এবার একটা কথা বলি, তুমি এই কথাটা বললে বলে যে বাড়ি ঘর আছে তারাও রক্ত মাংসের মানুষ।
দুর্গাপুজোর মানে এখন তো পুরোপুরি দুর্গাপুজোর একদম আভাস চলছে, একদম পুজো চলে এসেছে। আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে দুর্গাপুজোয় তো তোমাদের বোধহয় ছুটি থাকে না, তো এই যে ছুটি থাকে না, তো তোমাদের কাছে মানে কিভাবে, মানে উৎসবটা তোমাদের কাছে কিরকম আর কি সেটা। দেখ, দুর্গাপুজো আসার কিছুদিন আগে থেকেই, ধর 1 মাস 1.5 মাস আগে থেকেই হুম হুম। মানে আমাদের একটা পুরো রোস্টার তৈরি হয়, কে কবে ডিউটি করবে, সেই তো একটা ধুন্ধুমার কাণ্ড, মানে যুদ্ধ। একদম। যেহেতু আচ্ছা। দুর্গাপুজো বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব, হ্যাঁ হ্যাঁ। সবাই চায় এই 4টা দিন বাড়িতে থাকবে, হুম। কিন্তু কাউকে না কাউকে তো ডিউটি করতে হবে। একদম। এবার আমাদের ওটাই আমরা ফাঁক তালে খুঁজি, যেমন ধর কোনোদিন আমার পঞ্চমীতে নাইট পড়লো, হুম হুম। বাড়ি থেকে বেরিয়ে আসছি, দেখছি এত আলো, চারিদিকে এত আলো, সবাই ঠাকুর দেখতে যাচ্ছে, বাচ্চাগুলোকে বাড়িতে ছেড়ে আসতে হচ্ছে, বুঝিয়ে যে তোমরা আজকের দিনটা ম্যানেজ করে নাও, আমরা কালকে ঠাকুর দেখবো। তো আচ্ছা। একটা মনে তো খারাপ লাগা থেকে থাকবে। যাচ্ছে যে আমি থাকবে। আমার বাচ্চাদেরকে ডিপ্রাইভ করছি, এটা থাকবেই। একদম। এবার হসপিটালে যখন ঢুকে পড়লাম, ধর গেটের ভেতরে ঢুকলাম, তখন দেখলাম আমি একা তো নই, যারা ওই বেডে শুয়ে আছেন তারাও তো বাড়ির লোকেদের থেকে অনেক দূরে আছেন, সেটাও আর অবশ্যই। তার মধ্যে তারা অসুস্থ হয়ে আছেন। এবার তারা, আমরা যেমন গিয়ে বলি, প্রথমেই কেমন আছে না জিজ্ঞেস করার পর ওরা বলে, দেখুন দিদি বাইরে কত বাজি ফুটছে বা কত আলো। তখন ওদেরকে বোঝাতে হয়, দেখো তোমরা তো অসুস্থ বলে তোমরা আছো হুম বাধ্য হুম। হয়ে, কিন্তু দেখো তোমাদের জন্য তো আমরাও আছি, হ্যাঁ। আমরাও তো তোমাদের একমাত্র খালি তোমাদেরকে দেখার জন্যই আমরা আজকে ডিউটি এসেছি, আমাদের বাড়িতেও তো লোকজন আছে। হ্যাঁ। এইভাবে ওদেরকে একটু মোটিভেট করা হয় যে কোনো ব্যাপার না, তোমরা এবার সুস্থ হয়ে বাড়ি গেলে পরের পুজোয় নিশ্চয়ই তোমরা বাড়ির লোকের হুম। সঙ্গে থাকবে। কিন্তু তেমন তোমাদের মাথায় তো এটা চলতে থাকে যে পরের পুজোতেও আমি আবার এই কথাই হ্যাঁ, কাউকে এই বলবো। কথাই কাউকে বলবো, আমার মানে এটা- প্রতি বছর তো ছুটি পাওয়া সম্ভব নয়। সেটাই। কাউকে তো, ধর আমি না থাকি, আমার জায়গায় অন্য একজন দিদি থাকলো বা একটা একদম। ছোট্ট বোন থাকলো, যারা হয়তো সবে বিয়ে হয়েছে, হুম। তার অনেক স্বপ্ন ছিল যে এবার পুজো আমি দারুণ করে কাটাবো, কিন্তু সে পারবে না। এটা আমাদের প্রফেশন, এটা আমাদেরকে মেনে নিতে হয়, কিছু করার নেই আর। সেটাও ঠিক, একদম। এবার আমি একটা কথা বলি দিদি তোমাকে, সেটা হচ্ছে যে এটা তো শুনলাম দুর্গাপুজো কেমন বা কিছু সবটাই শুনলাম, এবার আমাকে একটা কথা বলো, মা দুর্গা তোমার কাছে ঠিক কি, মানে একজন দেবী, নাকি এক শক্তি, নাকি একটা প্রেরণা? দেখ, মা দুর্গা তো অবশ্যই দেবী, কিন্তু আমার কাছে মা দুর্গা শক্তি। আচ্ছা। যখন সমস্ত, মানে কি বলবো, স্বর্গের সমস্ত দেব কেউ কিছু করতে পারেননি, তখনই তারা নিজেদের মানে সব অস্ত্রগুলো দিয়ে একজন দেবী তৈরি করেছিলেন, একদম। সেটাই মা দুর্গা আমরা হুম জানি, হুম হুম। অসুরকে বধ করার জন্য। তো আমার কাছে মা দুর্গা মানে একদমই শক্তির রূপ আচ্ছা, মানে তোমার কাছেও ওটাই যে জীবনে অবশ্যই তোমার এখানে কাজেও লাগছে, সেটাই যে হ্যাঁ, সেই শক্তি না থাকলে তুমি শক্তি এটা না থাকলে কাটাতে। কোনো কিছুই আমরা অ্যাডজাস্ট করতে পারবো না। সেটাই। আচ্ছা। আর মানে আমি বলতে চাইবো, আমাদের, দেখ, আমাদের পরিবারের সহযোগিতা না থাকলেও কিন্তু আমরা এই প্রফেশনে আগাতে পারবো না। একদম একদম। একদম। আমাদের বাচ্চারা মানে খুব বেশি ম্যাচিওর, হুম তাই আমরা এই প্রফেশনটাকে এখনো কন্টিনিউ করতে পারি হুম হুম। সুষ্ঠুভাবে। একদমই তাই। নইলে তো আমাদের মা সবসময় একটা ইরিটেশন কাজ করতো। হুম। ফ্যামিলি সাপোর্ট, বাচ্চা, এই দুটো ওদের সাপোর্ট না থাকলে খুব মুশকিল হয়ে মানে যেত। একদমই কখন গল্প করতে করতে আর এতটাই মানে খুব নর্মালি আমাদের গল্প চলছিল যে কখন শেষে পৌঁছে গেছি আমি হঠাৎ করে বুঝতে পারিনি। তো এবার আমি যেটা বলবো যে দুর্গাপুজো রিলেটেড যদি তুমি একটা আমাদের কবিতা শোনাও, তাহলে সেটা দিয়ে আর কি আমাদের অনুষ্ঠানটা শেষ করব। আচ্ছা, অনেক ভারী ভারী কথা বলে ফেললাম, এমন এক প্রফেশনে আছি না, ভারী ভারী কথা বেরিয়ে যায় এখন অটোমেটিক মুখ থেকে। তাই জন্য এই পরিবেশটাকে একদম হালকা করে দেওয়ার জন্য একটা সুন্দর মজার কবিতা শোনাচ্ছি, হ্যাঁ। বেশ বেশ। কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা, দুর্গা যাবেন বাপের বাড়ি। দুর্গা যাবেন বাপের বাড়ি, সঙ্গে যাবে কে? লক্ষ্মী, সুরো, গণেশ কে তো কোমর বেঁধেছে। ময়ূর, পেঁচা, হাঁস ও ইঁদুর ওরাও সাথে যাবে। 5-6টা দিন তাক দিনাদিন মজা করেই খাবে। বললে ওরা, ভাল লাগে রোজ একই জিনিস খেতে, বছরে তাই চাই কটা দিন অন্য কিছু পেতে। হলেও ভঙ্গ এদেশ বঙ্গ, দারুণ রঙ্গ ভরা। চপ, রোল, ফ্রাই, চাও, মোগলাই, স্বাদ কি পাগল করা। চিকেন, মটন, বিরিয়ানি, হাউ ফানি, হাউ লাভলি। কোপ্তা, কাবাব, কোরমা, পোলাও, ফুচকা, আলু কাবলি।
বোঁদে, গজা, গুজিয়া আর সর ভাজা সরপুরিয়া, রসগোল্লা, পান্তুয়ারাও আছে হৃদয় জুড়িয়া। পায়েস খাবো আয়েশ করে, মিহিদানা চমচম, দই দানাদার দরবেশ ও বেশ, খাবো সবাই কম কম। দুর্গা দেবী বললে, পেটুক, স্বভাব তোদের মন্দ, তাই এবারে আমার সাথে যাওয়া তোদের বন্ধ। শুনেই জোরে কাঁদতে থাকে ময়ূর, পেঁচা, হাঁস, চোখের জলে নাকের জলে সব করে হাঁসফাঁস। মা বললেন, যাবি যাবি, থাম কান্নার সুর রে। চেঁচাই সবাই, থ্যাংক ইউ মম, হিপ 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 হুররে। বাহ, দারুণ দারুণ। মানে এত মজার, মানে এতক্ষণ যে এত ভারী ভারী কথা বলে তারপরে একদম লাইট মুডে চলে এলাম সবাই। সবাইকেই আবার আবার বলছি যে একদম মানে পুজোর মধ্যে চলে এসেছি, শুভ শারদিয়া সবাইকে। এবং দিদি, আমাদের অনুষ্ঠানেরও একদম শেষে চলে এসেছি, কখন গল্প করতে করতে চলে এলাম বুঝতেও পারলাম না। তো আবার বলবো, অনেক ভালোবাসা যে এরকম একটা মানে এরকম একটা সময় তুমি আমাদেরকে উপহার দিলে, এবং আশা করি সবার খুব ভালো লাগবে। তো সবাই অবশ্যই জানাবেন আজকে কেমন লাগলো অনুষ্ঠান। এবং আরেকটা কথা বলে দিই, আমাদের কিন্তু আজকেও ক্যামেরার পেছনে রয়েছে ডিরেকশনে অভি এবং ক্যামেরায় রাজ। তো এবার আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি। দিদি, তোমাকে কিছু একটু মানে দেখ, এবারে। আমার খুব ভালো লাগলো হ্যাঁ তোর সঙ্গে কথা বলে, তো ভীষণ ভালো লাগলো। তো রোজই লাগে, দিদির ক্লাসে আমাদের রোজই এই ভালো লাগা তৈরি হ্যাঁ, হচ্ছে। একদম একদম। আর কোনোদিন ভাবিনি যে এইভাবে ক্যামেরার এপারে বসে কিছু বলবো। হুম। এই শক্তিটা জোগানোর জন্য তোকে থ্যাংক ইউ। না, তুই না করলে নিশ্চয়ই এত ইজি হতে পারতাম না। আর তোমরা শক্তি না জোগালে কিন্তু এই চ্যানেলটাই হতো না, এটা হচ্ছে আসল কথা। আসল শক্তির পিছনে যে এই যে মানে চারজন, আমি এর নামগুলো আজকে বলি, সেটা হচ্ছে যে স্বাতী দি, মনীষা দি, অলমোস্ট সবাই চলে এসছে, আর আরেকজনও আসছে, অরিন্দম দা এবং সোমাশ্রী দি। এই চারজন মিলে আমাকে মানে এক তো ফার্স্টে আমি আগেও বলেছি যে আমাদের গুরুমা মৌমিতা দি সবসময় বলেছেন যে দেখ, শুরু করবি তবে না কনফিডেন্স বাড়বে। এবং তার সাথে এই দাদা দিদি, আমি একদিন বলতে বলতে বলছি আমি যে শুরু করব, কে আসবে বলো তো আমার পডকাস্টে? প্রথমে এই চারজন। কে আসবে মানে আমরা যাব প্রথম দিন, আমরা যাব প্রথমে, তারপর সবাই আসবে। তো এটা আর কি মানে আমাকে বলতেই হবে না যে বল, তো সুন্দর, বেশ তোমাদের, মজা করতে করতে হ্যাঁ শুরু মজা করতে হয়ে করতে, গেল। হ্যাঁ। আর আমার কোনো ভয়ও নেই, কারণ হয়তো অন্য কেউ আসলে আমার মধ্যেও একটা থাকতো, কিন্তু আমি কিন্তু এখন খুব ইউজ টু হয়ে যাচ্ছি আস্তে আস্তে। আমি জানি আচ্ছা দিদিদের সাথেই তো গল্প করবো, আমরাও তো আশা এটার করব জন্য যাতে দর্শকরা এতটা আনন্দের সঙ্গেই আমাদেরকে দেখে। একদমই একদম আমরা যেমন আনন্দ করে শুরু করেছি, এই আনন্দটা যাতে ও কন্টিনিউ করতে পারে, আপনারা ওকে আশীর্বাদ করবেন। একদমই। দিদি, তোমার জন্য একটা ছোট্ট স্মৃতি বলতে পারো আমাদের তরফ থেকে, যেটা তোমার মানে আর কি কাছে থাকবে তার জন্য। এটা আমার বিরাট স্মৃতি, প্রথম পাওয়া জানিস, আচ্ছা। কবিতার জন্য। আর একটা আমাদের তরফ থেকে ছোট্ট টোকেন অফ লাভ। থ্যাংক ইউ। হ্যাঁ। তো সবাই সাথে থাকবে, এবং আবারও বলছি, কেমন লাগছে তোমরা জানাতে থাকো, তাহলে আমাদের আরো ভালো লাগবে, একদম, তো আরো সাথে থাকলে আরো সাহস পাবো আমরা সবার সাথে। তাহলে দেখা হচ্ছে পরের এপিসোডে আবার অন্য নতুন অতিথি নিয়ে। নমস্কার, ভালো থাকবেন।